আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সংগ্রামী বন্ধুরা আমার, জয় বাংলার লোক আমি। জয় বাংলার কথা যদি কারো শুনতে ভালো লাগে শুনবেন। আর যদি আপনি বিএনপি হন, জামাত হন, তাহলে আপনি দূরে থাকতে পারেন। আপনাকে আমি এখানে ডাকবো না। আমি ডাকবো শুধু জয় বাংলার যারা আছে, আমার জয় বাংলার ভাই বোনেরা, তাদেরকে আমি ডাকবো, বঙ্গবন্ধুর সৈনিকদের। যাই হোক, প্রিয় বন্ধুরা, আমার হেডিং দেখে অথবা বুঝতে পারছেন যে আমি কোন বিষয়ে আজকে আলোচনা করব। গাজীপুরের শিক্ষার্থীদের উপর হামলায় জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনা হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা সেই জাহাঙ্গীর আলম বলেছেন যে গাজীপুরে যে শিক্ষার্থীদের উপর হামলা করেছে, আচ্ছা, সাধারণ সেন্সে একটা কথা বলুন, যে গাজীপুরে কি শিক্ষার্থীদের উপর হামলা করেছে? সাধারণ জনগণ, দেশের সাধারণ জনগণ বা এলাকাবাসী কি শিক্ষার্থীদের উপর হামলা করেছিল, না ডাকাতদের উপর হামলা করেছিল? কাদের উপর হামলা করেছিল? আমরা এই শিক্ষার্থী না ডাকাত এর একটু বিস্তারিত আলোচনা আমরা করব। আচ্ছা, শিক্ষার্থীরা রাত ৯টার সময় কেন গাজীপুরে সেই আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুর চালাইতে যাবে? মোজাম্মেল হক যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী, আপনারা জানেন যে তার বাড়িতে ভাঙচুর করতেছে একদল শিক্ষার্থী। সমন্বয়ক নামে, মানে সমন্বয়ক তারা, আমরা দেখলাম কয়েকটা ভিডিওতে যে তারা ইন্টারভিউ দিচ্ছে, যে সমন্বয়কের আদেশে আমরা এখানে আসছি, মানে সমন্বয়ক তাদেরকে পাঠিয়েছে। কাদেরকে পাঠিয়েছে? সেই মানে কিছু শিক্ষার্থীদের, মানে গুন্ডা শিক্ষার্থীদের ভাঙচুর করার জন্য তারা মোজাম্মেল হকের বাড়িতে এসেছে। কিন্তু আমরা আজকে সারাদিন ভরে শুনতেছি, সারাদিন ভরে স্টেটমেন্ট দিচ্ছে সেই তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের ফ্যাসিবাদী, ফ্যাসিস্ট, সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফ্যাসিবাদী, ফ্যাসিস্ট ছাত্র সংগঠন, মানে দেশ ধ্বংসকারী ছাত্র সংগঠন, রাজাকার ছাত্র সংগঠন, সেই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের আন্ডা বাচ্চারা, সমন্বয়করা এবং সমন্বয়কের আন্ডা বাচ্চা এবং বর্তমান উপদেষ্টারাও, যে আইন উপদেষ্টা, বিভিন্ন উপদেষ্টা, আপনার এই স্বরাষ্ট্র উপদেষ্টা, ওই সার্জিস আলম, মানে পুলিশ প্রশাসন, মানে বিভিন্ন মহল থেকে তারা দাবি করতেছে যে ছাত্র ছাত্রীরা, মানে শিক্ষার্থীরা নাকি মোজাম্মেল হকের বাড়িতে ডাকাইতি পড়েছে, মানে আক্রমণ হচ্ছে বা সন্ত্রাসী হামলা হচ্ছে, এটা শুনে তারা নাকি ঠেকাইতে গিয়েছে। সেই সন্ত্রাসীদের তারা নাকি প্রোটেকশন দিতে গেছে বা প্রোটেক্ট করতে গিয়েছে, সে মোজাম্মেল হকের বাড়ি নাকি তারা প্রোটেকশন দিতে গিয়েছে। আচ্ছা, এটা কি মেনে নেওয়া যায়? এটা যদি মানে পূর্বের সূর্য, মানে সূর্য যদি, মানে সূর্য তো আপনারা জানেন যে পশ্চিমে উদিত হয় নাকি? সূর্য সকালে কোথায়? পূর্ব দিকেই তো মানে হয়, সূর্য ওঠে না? সেই সূর্য যদি পশ্চিম দিকে ওঠে, তাও কিন্তু কেউ বিশ্বাস করবে না। কারণ কি? যে এটা পানির মতো ক্লিয়ার, একদম দিনের মতো স্বচ্ছ, যে ডাকাতদের শায়েস্তা করেছে গাজীপুরবাসী, ডাকাত সন্ত্রাসীদের শায়েস্তা করেছে গাজীপুরবাসী, এটা আমরা দিনের মতো পরিষ্কার বলতে পারি। কিন্তু আমরা দেখতেছি যে ফ্যাসিবাদী, মানে সরকারের ফ্যাসিবাদী প্রশাসন, তারাও বলতেছে যে এখানে শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে। আরে মিয়া, শিক্ষার্থীদের উপর হামলা হয়ে গেল? আরে এরা শিক্ষার্থী কিভাবে হইলো? একজন শিক্ষার্থী, সে একজন মানুষের বাড়ি সাজানো গোছানো একটা সংসার ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। আমরা দেখলাম যে বাড়ি ঘর একদম ভেঙে তছনছ করে, মানে এই সেই ঘরের ভিতরে যে আসবাবপত্র ছিল সবকিছু ভেঙে তছনছ করে দিয়েছে। যদি গ্রামবাসীদের জাগ্রত না হইতো এবং এলাকাবাসীদের জাগ্রত না হইতো, তাহলে ওই ঘর ভেঙে চুরে, বুলডোজার দিয়ে ভেঙে চুরে আগুন ধরাই দিত এই ফ্যাসিবাদী ছাত্র সংগঠন। মানে এটা নাকি ছাত্র সংগঠন, বাংলাদেশে নাকি এরা নাকি খুব ভালো ছাত্র সংগঠন। হু ইজ দিস পারসন কলিং ওয়াই হাপ? সর্বকালের মানে নিকৃষ্ট ছাত্র সংগঠন, মানে ফ্যাসিবাদী ছাত্র সংগঠন, মানে এর থেকে ফ্যাসিবাদী বাংলাদেশে দ্বিতীয়টা হতে পারে না। প্রিয় বন্ধুরা, আপনারা দেখেছেন বাংলাদেশটাকে মেসাকার করে দিয়েছে, মেসাকার করে দিয়েছে। এখন প্রশাসন, বাংলাদেশের প্রশাসন, তারা কি করছে? যে তারা চোর ডাকাত বদমাশদের পক্ষ নিয়েছে। চোর ডাকাত বদমাশদের পক্ষ নিয়ে তারা আজকে আবার একটা ঘোষণা দিয়েছে যে ক্লিন হার্ট, মানে মানে কঠোর অপারেশন করবে তারা। মানে গাজীপুর সারা বাংলাদেশ ব্যাপী তারা একদম মানে কঠোর একটা অপারেশনের ঘোষণা দিয়েছে। মানে বাংলাদেশের প্রশাসন, মানে যৌথ বাহিনীর অপারেশন চলবে সারা বাংলাদেশ ব্যাপী। কারণ কি? যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন, তারা হচ্ছে ফেরেস্তাদের গায়ে কেন হাত দিল?
ফেরেস্তাদের গায়ে কেন হাত দিল? বাংলাদেশের মানে একদম অগ্রদূত, বাংলাদেশের উন্নয়নের অগ্রদূত, মানে ফেরেস্তা, মানে এই যে বাংলাদেশের বর্তমান প্রশাসনকে যখন চ্যালেঞ্জ ছুড়ে দেবে, ভবিষ্যতে, তখন এদের মানে মগজে মানে হবে, তখন এদের হুঁশ ফিরবে আর কি, জ্ঞান ফিরবে, যখন এই বাংলাদেশের প্রশাসনকে চ্যালেঞ্জ করবে। এই যে বর্তমান ছাত্র সংগঠন আছে না, ফ্যাসিবাদী, একদম ফ্যাসিস্ট ছাত্র সংগঠন, ওরা বলে কথায় কথায় বলে আমার শেখ হাসিনা ফ্যাসিস্ট। তোরা ফ্যাসিস্ট, ওদের 14 গোষ্ঠী ফ্যাসিস্ট। কারণ কি, যে আমরা বাংলাদেশের মানুষ হয়তো বোকা চোদা না, যে বাংলাদেশের মানুষ কিছু বোঝে না নাকি, বাংলাদেশের মানুষ হয়তো বোকা যে তোরা ফ্যাসিস্ট বলবি শেখ হাসিনাকে। শেখ হাসিনা ফ্যাসিস্টের কি করেছে? যে বিয়াদব, যে বদমাশ, যে গুন্ডা, যে সন্ত্রাস, তাকে শেখ হাসিনা শায়েস্তা করেছে। গুন্ডা বদমাশকে কি মানে মাথা উঠায় নাচাবে শেখ হাসিনা? এভাবে করবে তোদের মতো ফ্যাসিস্ট? তোদের 14 গোষ্ঠী ফ্যাসিস্ট, মানে তোরা যারা এই যে আন্ডা বাচ্চা আছিস না বর্তমান সমন্বয়ক তোরা 14 গোষ্ঠী ফ্যাসিস্ট, তোরা ফ্যাসিস্টের বংশধর। কারণ কি, তা না হলে যে একজন মানুষের সাজানো গোছানো একটা সংসার, বাড়ি ঘর দরজা ভেঙে চুরে একদম তছনছ করে দিচ্ছে, এটা কিরে ভাই? এটা কি মগের মুল্লুক? বাংলাদেশের মানুষ বোঝে না যে কোনটা ভালো কোনটা মন্দ? একটা বাড়িতে আগুন ধরা দিচ্ছে, পাশে যদি পাশের আরো 10টা বাড়ি থাকে, সব বাড়ি আগুনে পুড়ে যাবে। যারা এই ধরনের আগুন সন্ত্রাস চালাচ্ছে বা যারা আগুন দিচ্ছে, তাদের বাপের ক্ষমতা আছে, তাদের 14 গোষ্ঠীর ক্ষমতা আছে যেন একটা বাড়ি তৈরি করার। বা এই বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা আছে না, এই বাড়িতে হয়তো একটা লোক অপরাধ করেছে, বাংলাদেশের আইন অনুসারে তার শাস্তি হবে, বিচার হবে। হ্যাঁ, আবার এরা বলার জন্য চেষ্টা করতেছে যে প্রধানমন্ত্রী উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। প্রধানমন্ত্রী 5 তারিখে কোনো একটা উস্কানিমূলক কথা বলে নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো একটা উস্কানিমূলক কথা বলেন। এই বেয়াদবের বাচ্চারা বা এই বেয়াদব সংগঠন, মানে একদম ফ্যাসিস্ট সংগঠন, তারা বলতেছে যে প্রধানমন্ত্রীর মানে বক্তব্যের কারণে তারা মানে হয়েছে, তারা মানে রাগে ক্ষোভে তারা মানে বিক্ষুব্ধ হয়ে সে আমাদের যে 32 নম্বর ধানমন্ডি 32 নম্বর, হ্যাঁ, বঙ্গবন্ধু শেখ মুজিবুরের বাড়ি, হ্যাঁ, স্বাধীনতার স্থপতি বা স্বাধীনতার ঘোষক, যার হাত ধরে বাংলাদেশ স্বাধীন হয়েছে, বাংলাদেশ একটা রাষ্ট্র পেয়েছে, বাংলাদেশ নামের একটা রাষ্ট্রের সৃষ্টি হয়েছে এই পৃথিবীতে, বিশ্বের বুকে বা বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামে একটা রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, জন্ম হয়েছে। তার সেই বাড়ি, সেই বাংলাদেশ সৃষ্টির লগ্নে যে ঘরে বসে স্বাধীনতার সবকিছু কাজবাজ করেছে, যে ঘরে বসে একদম সবকিছু করেছে, স্বাধীনতা কিভাবে আসবে বা স্বাধীন কিভাবে হবে বাংলাদেশ, সবকিছু করেছে। সেই স্মৃতি মাখা সব কিছু একদম ধ্বংস করে দিয়েছে, ইভেন বুলডোজার দিয়ে, হ্যাঁ, রাষ্ট্রের বুলডোজার দিয়ে ধ্বংস করে দিয়েছে। রাষ্ট্র একদম সম্পূর্ণভাবে ব্যর্থ একটা রাষ্ট্র, ব্যর্থ একটা প্রাইম মিনিস্টার, ব্যর্থ উপদেষ্টারা সম্পূর্ণভাবে, এই স্বরাষ্ট্র উপদেষ্টা আপনারা দেখেন যে বর্তমান সেনা প্রধান ওয়াকারুজ্জামান, সেনারা দাবড় খেয়ে কিন্তু সেনারা ওইখানে আসছিল, আমরা দেখলাম সেনারা ওইখানে আসছিল তাদেরকে প্রোটেক্ট করার জন্য বা তাদের এই বাড়িটি প্রোটেক্ট করার জন্য সেনারা ওইখানে গিয়েছিল। সেই ধানমন্ডি 32 নম্বর আমরা দেখলাম কি যে সেনারা মানে একদম পালাচ্ছে, দৌড়ে পালাচ্ছে। কিছুক্ষণ পরে দেখলাম সেনারা দৌড়ে পালাচ্ছে, ঘুষি খেয়েছে। মানে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নেত্রীদের হাতের ঘুষি খেয়েছে, ওই তথাকথিত জঙ্গিদের ঘুষি খেয়েছে। জঙ্গিদের ঘুষি খেয়ে ওরা পালাইছে দৌড়ে। ঠিক আছে, আমরা দেখলাম একটা ভিডিওতে জঙ্গিদের ঘুষি খাইয়া দৌড়ে সবাই পালাইছে। প্রিয় বন্ধুরা, বাংলাদেশে দেখেন যে সমস্ত কিছু উল্টোপাল্টা হচ্ছে, উল্টোপাল্টা নিউজ হচ্ছে। এখন আজকে রাত্রে গাজীপুর সহ সারা দেশে যৌথ বাহিনীর অপারেশন ডেভিড হার্ট, এটা আবার কি অপারেশন? ওরে ভাই, ডেভিড হার্ট শুনছেন নাকি নাম কখনো? ডেভিড হার্ট শুরু করেছে অপারেশন ডেভিড হার্ট। এই অপারেশন ডেভিড হার্ট করতে গিয়ে এই যে বর্তমান সরকার আছে না, এই সরকার ঠিকই থাকবে। কারণ কি, সরকার তো বর্তমান জঙ্গি সরকার, জামাতের সরকার, বিএনপির সরকার। বিএনপি যা বলে, ওই জঙ্গি জামাত যা বলে সেটাই শোনে। এই বাংলাদেশের এই চুরি ফরা প্রশাসন, মানে দেশ কোন দিকে যাচ্ছে, দেশ কি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে বা দেশ কি ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে, ওরা কোনো কিছু মানে বাদ বিচার না করে ওরা কিন্তু সেভাবে মানে ওই জঙ্গি শফিকুল আলম যেটা বলতেছে বা ওই উপদেষ্টা ওই জঙ্গি মানে ইউনুস জঙ্গি যা বলতেছে সেগুলোই শুনতেছে এই প্রশাসন। সেটা শুনেই তারা সেভাবে
মানে ওদের কথা ফলো করে করে সেভাবে দেশটা ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। আপনার প্রিয় বন্ধু, আপনারা জিনিসটা লক্ষ্য করবেন, টুডে আর টুমরো মানে বাংলাদেশ কিন্তু আস্তে আস্তে গৃহ যুদ্ধের দিকে যাচ্ছে। এক নোবেলে শেষ হয়েছে আপনাদের, এক নোবেলে শেষ হয়েছে মায়ানমার, আর এক নোবেলে শেষ হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ, আমার কথা হচ্ছে কি যে একটা চেপ সাপ কথা, যে শেখ হাসিনা এখন বাংলাদেশে নেই। তোরা বাংলাদেশের রাষ্ট্র ভালোভাবে পরিচালনা কর, তোরা যারা ক্ষমতায় আসিস রাষ্ট্র ভালোভাবে পরিচালনা কর, রাষ্ট্রের মানুষের সিকিউরিটি দে, সিকিউরিটি। চুরি ডাকাতি খুন খারাপি ধর্ষণ, মানুষের মাথা মানে মস্তক ছিনে নিচ্ছে মানুষ। এখন মানুষের মস্তক মাথা কেটে কেটে এখানে সেখানে নদীতে বা পানিতে বা বাগানে বা এখানে সেখানে ফেলে যাচ্ছে। এটা কি বাংলাদেশ হতে পারে? এটা কি এরকম কি বাংলাদেশ চেয়েছিল বর্তমান বাংলাদেশের মানুষ? এরকম বাংলাদেশ চেয়েছিল বর্তমান বাংলাদেশের মানুষ? না, আমরা এই বাংলাদেশ চাই না। আমরা চাই আমরা নিরাপদে থাকার জন্য, নিরাপদে বসবাস করার জন্য, এই বাংলাদেশে নিরাপদে বসবাস করার জন্য আমরা চাই। সন্ত্রাসী গোষ্ঠী, সন্ত্রাসী বাহিনী দেশটাকে একদম ধ্বংস করে দিয়েছে। মানে একদম তাদের ক্ষমতা লাগবে, ক্ষমতা। এখন ক্ষমতার জন্য তারা পাগল হয়ে গেছে। তারা এখন আজকে আবার ঘোষণা দিয়েছে যে মানে সেই হাসনাত আব্দুল্লাহ, সেই জঙ্গি হাসনাত আব্দুল্লাহ, মানে ডাকাত হাসনাত আব্দুল্লাহ, ডাকাত বলতে হয় হাসনাত আব্দুল্লাহ সার্জিস, ডাকাত, জঙ্গির বাচ্চা জঙ্গি। ওরা ডাকাত জঙ্গি, ওরা আইএসআই এর জঙ্গি। ওরা আইএসআই থেকে জঙ্গি ট্রেনিং নিয়ে বাংলাদেশে এসেছে। জঙ্গি, ডাকাত, কুলঙ্গার, মানে এরা কি করেছে যে সচিবালয় নাকি এখন উড়িয়ে দিবে, সচিবালয় সেটাও গুড়িয়ে দিবে। কারণ কি, তারা বাংলাদেশের বিন্দু মাত্র ভালো চায় না। তারা বাংলাদেশটাকে মেসাকার অবস্থায় দেখতে চায়, মেসাকার অবস্থায় ফেলে দিয়ে বাংলাদেশের জনগণকে একটা মানে বিপদের মুখে ফেলে দিয়ে তারা পালাবে। এই বাংলাদেশ রসাতলে যাক, কোনো সমস্যা নাই, বাংলাদেশ একদম ধ্বংস হয়ে যাক, তাদের কোনো বিন্দু মতো আফসোস নাই। কারণ কি, তাদের আখের কিন্তু গোছানো হয়ে গেছে। এই বাংলাদেশে আমি থাকবো, আপনি থাকবেন, আপনার বাবা মা থাকবে, আমার বাবা মা থাকবে। এই বাংলাদেশে কিন্তু এই বর্তমানে ফ্যাসিবাদীরা এরা কিন্তু থাকবে না, এরা কিন্তু পলাইলো। ঠিক আছে, কিন্তু পলাইলো বাংলাদেশটাকে একদম ধ্বংস করে দিয়ে, বাংলাদেশকে মেসাকার করে দিয়ে, বাংলাদেশের কাম সারা করে দিয়ে এই শালারা কিন্তু পলাইলো। বেশি দিন লাগবে না ওদের পলাইতে। ঠিক আছে, এখন আজকে আবার ওয়াকারুজ্জামান বলেছেন আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তেনার বক্তব্যের মাঝে এই কথাটি বলেছেন যে আমরা একটি সুস্থ জাতি দেখতে চাই। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনা প্রধান। বাংলাদেশের সেনাবাহিনীর নাকি বহির্বিশ্বে খুব সুনাম আছে। তারা নাকি শান্তি রক্ষী মিশনে যায় বা শান্তি রক্ষা বাহিনী হিসেবে কাজ করে বিশ্বের বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত দেশে, বিশ্বের বিভিন্ন মানে ক্যাও স্ক্যান্ডাল যেখানে লেগে থাকে সেই সব দেশে তারা নাকি শান্তি রক্ষার কাজে নিয়োজিত হয় বা শান্তি রক্ষার কাজে তারা নাকি যায়। আমি ওয়াকারুজ্জামান সাহেবকে বলতে চাই, নিজের দেশের শান্তির কোনো ঠিক নাই, বা নিজের দেশের কাম সারা, নিজের দেশে এখানে সেখানে খুন খারাপি হচ্ছে, নিজের দেশে এখানে সেখানে দিনের উপরে ডাকাতরা, জঙ্গিরা মানে বিভিন্ন লোকের ঘর বাড়ি ভেঙে চুরে তছনছ করে দিচ্ছে, ইতিহাস ধ্বংস করে ফেল দিচ্ছে, ইতিহাস ঐতিহ্য একদম শেষ করে দিচ্ছে, বাংলাদেশের মান সম্মান একদম শেষ করে দিচ্ছে, বহির্বিশ্বে বাংলাদেশের মান সম্মান একদম ধুলোয় মিশে দিচ্ছে। তারপরেও যারা মানে আঙ্গুল গুটিয়ে বসে থাকে, তারা বিদেশে গিয়ে কি শান্তি রক্ষা করবে আমার এটা বেরেন্টে আসে না, বা আমার পয়েন্টে মেলে না যে তারা কি শান্তি রক্ষা করে বিদেশে গিয়ে। আমার একটা প্রশ্ন, ঠিক আছে, যে তারা কি শান্তি রক্ষা করে যে বাংলাদেশের মানুষের, সাধারণত বাংলাদেশে তারা এখন ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। বাংলাদেশের সেনাবাহিনী কোন কাজে লাগে? বাংলাদেশের সেনাবাহিনী কোন কাজে লাগে? কি কাজটা তারা করে? যদি বহির্বিশ্বের সাথে কখনো যুদ্ধ হয় তখন তাদের প্রয়োজন হয়, কিন্তু বহির্বিশ্বের সাথে কিন্তু যুদ্ধ বাংলাদেশেই মানে 54 বছরে বহির্বিশ্বের সাথে কোনো যুদ্ধ হয় নাই। তাহলে তারা কি কাজ করবে? দেশের ক্রান্তিকালে বা দেশের যখন সমস্যা হয়, দেশের ভিতরে যখন একটা সমস্যার সৃষ্টি হয়, তখন তারা দেশে হয়তোবা শান্তির দূত হয়ে দাঁড়াবে, দেশের জনগণের পাশে। কিন্তু আমরা দেখতেছি এই সেনাবাহিনী বর্তমান জঙ্গিদের পাশে শান্তির দূত হয়ে দাঁড়াইছে। জঙ্গিরা হত্যাযজ্ঞ চালাবে সারা বাংলাদেশ ব্যাপী, জঙ্গিরা ধ্বংসযজ্ঞ চালাবে সারা বাংলাদেশ ব্যাপী, জঙ্গিরা বাংলাদেশকে সাজানো গোছানো বাংলাদেশকে ম্যাসাকার করে দেবে, জঙ্গিরা বাংলাদেশকে শেষ করে দিবে, শেষ করার পায়তারা করবে।
তারা সেই জঙ্গিদের পিছনে পিছনে হাঁটবে, আর সাধারণ মানুষ মরে মরুক। দেখেন একটা কথা, যে মোজাম্মেল হোসেনের বাড়ি ভাঙচুর করে একদম গুড়াই দিছে, সবকিছু একদম তছনছ করে ফেলেছে, ধানমন্ডি 32 নম্বর সবকিছু ভাঙচুর করে তছনছ করে দিয়েছে। সেই ইতিহাস ঐতিহ্য, আমাদের ইতিহাস ঐতিহ্য, সেই 54 বছরের ইতিহাস, নট অনলি 1971 সাল থেকে শুরু করে, 1971 সাল না 1952 সাল থেকে শুরু করে ওই বাড়ির ইতিহাস আছে। সেই ইতিহাস ঐতিহ্য যার হাত ধরে আজকে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে, তার একটা স্মৃতি, তার বাড়িটাকে ধ্বংস করে দিয়েছে। এই পাকিস্তানি হানাদার বাহিনী যেটা পারে নাই, এই নব্য পাকিস্তানি হানাদার বাহিনী সেটাই করে দেখিয়েছে। কিন্তু এই বাংলাদেশের সেনাবাহিনী তখন ম্যাজিস্ট্রেসি পাওয়ারে আছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে। ওদিকটা ডক্টর ইউনূস তার মানে স্ট্যাটাস দেয়, স্ট্যাটাস মন্ত্রী, স্ট্যাটাস প্রধানমন্ত্রী, তার ফেসবুকে স্ট্যাটাস দেয় যে খবরদার কোনো নৈরাজ্য চালালে কিন্তু সমস্যা হবে, ধরা সবাইকে কিন্তু পাকড়াও করব বা কঠোর হস্তে দমন করব। কঠোর হস্তে দমন করবে কিভাবে? স্ট্যাটাস মন্ত্রী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে চুপ করে বসে থাকে। স্ট্যাটাস প্রাইম মিনিস্টার, জঙ্গি প্রাইম মিনিস্টার ইউনূস সরকার ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে চুপ করে সে বসে থাকে। প্রিয় বন্ধুরা, বাংলাদেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে বা কোথায় যাচ্ছে দেখেন, আপনাদের এটা বিবেচনা করতে হবে। বাংলাদেশের মানুষ মনে করেন কি, দেখেন আমাকে যদি কেউ মেরে ফেলতে চায়, তবে আমার তো চেষ্টা করতে হবে যে আমার যখন একদম শেষ নিঃশ্বাস থাকবে তখন পর্যন্ত তো আমার ট্রাই করে যেতে হবে বাঁচার জন্য, ঠিক না? বা একটাকে মারার জন্য বা দুইটাকে মারার জন্য শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার তো ট্রাই করে যেতে হবে, ঠিক না? কারণ কি, আমি তো একজন রক্ত মাংসের মানুষ, আমি তো আর পাথর না বা রবট না যে আমাকে শুধু মারবা মারবা, মারতে মারতে একদম আমাকে শেষ করে দেবা, আমি কিন্তু কিছু বলতে পারবো না বা কিছু বলবো না, এমন তো না। এমন তো রবট আমি হতে পারে নাই, বা বাংলাদেশের যার শরীরে রক্ত আছে তারা তো এমন রবট না। ভালো মন্দ বাংলাদেশের মানুষ বোঝে। একটা কথা বলি প্রিয় বন্ধুরা, আচ্ছা আওয়ামী লীগ 15 বছর ক্ষমতায়, বিএনপির ফখরুলের বাড়িতে অ্যাটাক হয়নি, মির্জা ফখরুল বা বিএনপির কোন নেতার বাড়িতে অ্যাটাক হয়নি। আপনারা বলবেন যে খালেদা জিয়ার বাড়িতে অ্যাটাক হয়েছে। খালেদার বাড়িতে রাষ্ট্রীয়ভাবে তারা একটা মানে রাষ্ট্রীয়ভাবে যে জিনিসটা হয়, রাষ্ট্রীয়ভাবে মানে রাষ্ট্র স্টেপ গ্রহণ করছে, মানে এইভাবে আপনার আইন অনুসারে, রুল অনুসারে, বাংলাদেশের রুলস অনুসারে রাষ্ট্র যেভাবে পদক্ষেপ নিচ্ছে, রাষ্ট্র পদক্ষেপ নিয়েছে। কিন্তু মব জাস্টিস এভাবে এখানে সেখানে মানুষ মেরে ফেলা, তার বাড়িতে ভাঙচুর করে লুটপাট করে আগুন ধরিয়ে দেওয়া, তার সারা জীবনের স্বপ্ন, সারা জীবনের মানে আশা ভরসা সব ধ্বংস করে দেওয়া, এমন মব জাস্টিস কোথায় কি হয়েছে? হয় নেই। 100% আমি বলতে পারি এটা হয় নেই। হইলেও খুব কচিত কম্মা দেখা যায় কি, যদি কেউ ভুল করে থাকে। যেমন আমাদের মন্ত্রী যখন ছিল রনি, রনি আপনারা জানেন যে গোলাম মোল্লা রনি, যখন তিনি মন্ত্রী ছিলেন, যখন তিনি আওয়ামী লীগের মন্ত্রী ছিলেন, তখন তার বাড়ি মানে তার একটা অকারেন্স নিয়ে তার বাড়িতে হামলা হয়েছিল। তার একটা অকারেন্স নিয়ে, দুর্নীতির একটা অকারেন্স নিয়ে তার বাড়িতে হামলা হয়েছিল। সে যে একদম তিন ধোয়া তেঁতুলের বেশি সাধু ছিল গোলাম মোল্লা রনি, তা কিন্তু না। তার অকারেন্স, যেমন ইন্ডিপেন্ডেন্ট নিউজ না কোন একটা নিউজের সাংবাদিককে তিনি মেরেছিল, সাংবাদিককে যখন মারলো, প্রধানমন্ত্রী এক কথায় তিনি মন্ত্রিত্ব বাদ হয়ে গেল এবং তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া শুরু হইলো। তখন কিন্তু গোলাম মোল্লা রনির বাড়ি ভাঙচুর হয়েছিল। আমরা দেখেছি যে তারপরে কিন্তু মানে কোন মন্ত্রী বাড়ি, বিএনপির কোন মন্ত্রী বাড়ি, জামাতের কোন মন্ত্রী বাড়ি, জামাতের কোন মন্ত্রী ব্যবসা বাণিজ্য, বিএনপির কোন মন্ত্রী ব্যবসা বাণিজ্য, কোন কারো কোন ব্যবসা প্রতিষ্ঠানে বাড়ি গদ্রে হাত দেওয়া হয় নাই। কিন্তু ভবিষ্যতে কিন্তু বলা যাচ্ছে না, ভবিষ্যতে বলা যাচ্ছে না। এরা যে মব জাস্টিস যারা শুরু করেছে, বর্তমান সরকার এবং সরকারের উপদেষ্টারা যেভাবে মব জাস্টিস শুরু করেছে, ভবিষ্যতে বলা যাচ্ছে না ভবিষ্যতে কি হয় বা ভবিষ্যতে বাংলাদেশ কোন দিকে যাবে, ঠিক না? মনে করেন আমার বাড়ি আপনি ভেঙে ফেলেছেন, আমার বাড়ির পাশের আর একজনের বাড়ি আপনি ভেঙে ফেলেছেন। আমার বাড়িতে আমার মা বাবা আছে, তারা জীবনেও রাজনীতি করে না। আমার বাড়িতে আমার ভাই বোন আছে, আমার ছেলে মেয়ে আছে, তারা জীবনেও রাজনীতি করে না। ছোট ছোট শিশু বাচ্চা, 4-5টা কাজের লোক আছে, তারা আমার বাড়িতেই রান্না বান্না করে আমার বাড়িতে খায়। মাশরাফি বিন মুর্তজার বাড়ি ভেঙে দিয়েছেন। মাশরাফি 5টা এতিম পালতো, 5টা এতিম শিশু, এতিম বাচ্চাদের পালতো, মাশরাফির বাড়িতে থাকতো। মাশরাফির বাড়ি ভেঙে দেওয়ার পরে ওই 5টা এতিম বাচ্চা রাস্তায় রাস্তায় এখন ঘুরে বেড়াচ্ছে,
ঠিক আছে, এভাবে অনেক বাড়ির লোকের মানে অনেক বাড়ি, অনেক মন্ত্রী এমপির বাড়িতে কাজ করতো, অনেক লোক, শত শত লোক কাজ করতো, তারা কাজ হারিয়েছে, তারা এখন রাস্তা রাস্তা এদিক সেদিক, তাদের যে একটা মানে পার্টিকুলার লাইফ, সে পার্টিকুলার লাইফে বাধাগ্রস্ত করেছেন আপনারা, পার্টিকুলার লাইফ ধ্বংস করে দিয়েছেন, পার্টিকুলার লাইফ বাধা মানে বাধার সম্মুখীন করেছেন, তাদের যে পার্টিকুলার লাইফ যে প্রতিনিয়ত যে অত্যাধিক যে লাইফটা, সেটাকে আপনারা ধ্বংস করে দিয়েছেন। আপনাদের লাইফ একদিন ধ্বংস করে দেবে একদম আল্লাহর তরফ থেকে। আপনারা বলেন হ্যাঁ যে যে জামাত, তারপরে বিএনপি, হ্যাঁ ওই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের সেই জঙ্গিরা বলে কি আওয়ামী লীগ যারা করে তারা হচ্ছে মানে হিন্দু, তারা মালায়ন, মানে তারা তাদেরকে হিন্দু বলে। ভাই শোনেন, আমি মুসলমান, আমি কোরআন ভালোবাসি, আমি আমার আল্লাহ এবং নবীকে ভালোবাসি, আমি ইসলামের 5টি স্তম্ভ মেনে চলি, হ্যাঁ, এবং ইসলামের বিরুদ্ধে কেউ কথা বললে আপনি যে হুজুর আছেন না, ওই হুজুর টুপি মাথায় দিয়ে রয়েছেন, আপনি যতটুকু প্রতিবাদ করবেন তার থেকে 4 ডবল প্রতিবাদ আমি করব। হ্যাঁ, আমি করব। আমি ধর্মভীরু মুসলমান, আমি ধর্মভীরু, ধর্মকে অনেক ভয় পাই। আমরা যারা আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগে হাজার হাজার লক্ষ লক্ষ আলেম আছে, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম আছে। আমি তো আর আলেম না ভাই, আমি সাধারণ, দেখা যায় আমি জেনারেল লাইনে পড়ালেখা করেছি, কোরআন পড়েছি, হ্যাঁ কিতাব পড়েছি, মানে এমনি জাস্ট নলেজের জন্য কোরআন আমি পড়েছি, ঠিক আছে। আমাকে বলে নাস্তিক, কোনো কিছু জানে না শোনে না, আমাদেরকে বলে নাস্তিক, মানে আমরা মুসলমানের কাতারে পড়ি না, তারা নাকি মুসলমান। আচ্ছা, একথা কেন বলে? আর একটা কারণ আছে, সেটা হচ্ছে কি যে মানে আওয়ামী লীগ সরকার নাকি আপনার হুজুর যারা তাদেরকে বিভিন্ন ভাবে শায়েস্তা করেছে, যেমন মামুনুল হককে শায়েস্তা করেছে, যেমন ওই যে আমির হামজাকে শায়েস্তা করেছে, যেমন ওই তারেক মনোয়ার, হ্যাঁ ওই যে আরো কিছু আছে, ওই যে আমির হামজা, এদেরকে শায়েস্তা করেছে। আচ্ছা, এদেরকে কেন শায়েস্তা করেছে? আচ্ছা, এরা কি জামাতের প্রোডাক্ট ছিল না? এরা কি ধর্মের, এরা ওয়াজ মাহফিল করতে গিয়ে রাজনীতির আলাপ শুরু করে দেয়, মানে তাদের মানে আমির বা জামাতের আমির নিয়ে মানে প্রশংসা শুরু করে দেয়, মানে তারা সব ধর্ম মানে করে, দেখা যায় কি যে মানে তাফসির করে, তাফসির শেষে তারা মঞ্চে এনে তাদের এক নেতাকে ধরাই দিয়ে যায় যে এই যে আপনাদের সামনে দিয়ে গেলাম, এটাকে আপনারা দেখাশোনা করেন, ঠিক আছে। মানে পলিটিক্স, তারা 3 ধোয়া তেতুলে বেশি কোনো কিছু জানে না। এই সরকার যদি আমাদের আওয়ামী লীগ সরকার যদি চেঞ্জ না হইতো, তাহলে বাংলাদেশের মানুষের মধ্যে ভ্রান্তি ধারণা থাকতো, যে অনেক মানুষের মধ্যে ভ্রান্তি ধারণা থাকতো যে আমির হামজা এত ভালো লোক, 3 ধোয়া তেতুলে বেশি মানে ভাজা মাছটা উল্টোই খাইতে পারে না, তাহলে উনার পাছার মধ্যে কেন এই আওয়ামী লীগ সরকার ডিম দিল? আমাদের ধারণাটা স্পষ্ট হয়ে গেছে যে উনি জামাতের প্রোডাক্ট, ওনার পাছার মধ্যে ডিম না, ওনার পাছার মধ্যে পাথর ঢুকানো উচিত ছিল। হ্যাঁ, কারণ কি যে উনি যে জামাতের প্রোডাক্ট, উনি যে মানে একদম একটা টাইপের বেয়াদব, হ্যাঁ উনি যে মানে মানে উনি যে একটা হুজুর, হ্যাঁ উনি হুজুর, উনি যে হুজুর, মানে ধর্মের দোহাই দিয়ে বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন জায়গায় মানে লক্ষ টাকা ছাড়া কিন্তু তারা যায় না। এই ধর্ম ব্যবসায়ীরা কিন্তু লক্ষ টাকা ছাড়া যায় না, এই ধর্ম ব্যবসায়ীরা। এই আমির হামজা বলেন, ওই সেই আজাহারি বলেন, হ্যাঁ লক্ষ টাকা নিচে, তারেক মনোয়ার বলেন লক্ষ টাকা নিচে কিন্তু তারা কোথাও যায় না, ঠিক আছে। এই ধর্ম ব্যবসায়ীরা লক্ষ টাকা নিয়ে, মনে করেন কিন্তু আমাদের এলাকা গোপালগঞ্জে তিনি গিয়েছেন, গোপালগঞ্জে গিয়ে ওইখানে মানে কড়া ভাষণ দিচ্ছেন, কার নামে ভাষণ দিচ্ছেন? তাদের নেতার নামে, হ্যাঁ যে জামাত ইসলামে এসে ভর্তি হন, জামাত ইসলামে ভর্তি হইলে আপনি একদম ডাইরেক্ট বেসতে চলে যাবেন, ঠিক আছে। মানে একদম ডাইরেক্ট বেসতে, আপনি নামাজ পড়াও লাগবে না, আপনি ডাইরেক্ট বেসতে চলে যাবেন। জামাত ইসলামের আমির একদম জিন্দা ওলি জামাত ইসলামের আমির, ঠিক আছে। এইভাবে তারা বক্তব্য দিয়েছে এই ধর্ম ব্যবসায়ীরা। এই কারণেই কিন্তু আওয়ামী লীগ তাদেরকে পাছার ভিতর গরম ডিম দিয়েছে, এবং এই কারণে হয়তোবা কিছু কিছু মানে ফ্যাসিবাদী, কিছু দুষ্কৃতিকারী, কিছু হিংসা বিদ্বেষী লোক তারা বলে যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট পার্টি বা আওয়ামী লীগ মানে ইসলাম বিদ্বেষী নাস্তিক পার্টি। কিন্তু তোমাদের মুখে থুতু এবং তোমাদের মুখে জুতার বাড়ি যারা এই ধরনের কথা বলে। আমি একজন মুসলমান, আমার ধর্ম আমি পালন করি, আমার ধর্মের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমার সামনে কথা বলে, আমি মনে করি তোমার থেকে আমি তাদেরকে প্রোটেকশন বা প্রতিবাদ বেশি করতে পারবো। অনেক কল আসতেছে প্রিয় বন্ধুরা, আমি মোহাম্মদ জাফর শেখ, আমাদের বাড়ি গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের সমাধি সৌধ।
যদি আমরা টের পাই বাংলাদেশের সবকিছু তো ধ্বংস করে দিয়েছে, শেখ মুজিবের সবকিছু ধ্বংস করে দিয়েছে, এখন তাদের নজর আছে, ঘোষণা দিয়েছে দেখলাম কিছু কিছু ফ্যাসিবাদী বৈষম্যবাদীদের রাজাকারের পার্টি, রাজাকারের বাচ্চারা বা কিছু কিছু জঙ্গিরা ঘোষণা দিয়েছে যে তারা নাকি ইসে যাবে, গোপালগঞ্জ আসবে, ওটা ভাঙচুর করবে। যদি যদি সুযোগ পাই, যদি জানতে পারি যে তারা এখানে আসছে, হয়তোবা আমি আগে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, আগে সবচেয়ে আগে জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি, বাধা হয়ে দাঁড়াবে একদম, ঠিক আছে? আমাকে মেরে, শুধু আমি না, গোপালগঞ্জের এইভাবে আমার মতো মানে আত্মবিশ্বাসী লোক বা আত্মদানকারী লোক, হ্যাঁ, লক্ষ লক্ষ আছে, লক্ষ লক্ষ, ঠিক আছে? যদি আমরা টের পাই যে ওখানে একটা আক্রমণ হয়েছে, সংঘবদ্ধ হতে বা ওদেরকে ওদেরকে যারা আক্রমণ করতে যাবে তাদেরকে ঘিরে ফেলতে 2 ঘন্টা এনাফ, তাদেরকে ঘিরে ফেলতে। তারা ঢাকা শহরে প্রবেশ করতে পারবে না, ডাইরেক্ট ঢাকা শহরে তারা প্রবেশ করতে পারবে না। রোড আছে না, হ্যাঁ, রোডটা দ্বিখণ্ড একদম সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করে দেব, সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। ঢাকার শহর থেকে সম্পূর্ণ যোগাযোগ একদম ডাইরেক্ট বিচ্ছিন্ন করে দেব, ঠিক আছে? এই গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে হাত দেওয়ার সাহস তোমরা দেখায়ও না, একটা হুঁশিয়ারি উচ্চারণ করে দিলাম। গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে হাত দেওয়ার সাহস দেখায়ও না, লাশের বন্যা বয়ে যাবে। খালি এটুকু বললাম। মরতে আমরা জানি, আমরা মরতে রাজি আছি, ঠিক আছে? মরতে রাজি আছি বঙ্গবন্ধু শেখ মুজিবের জন্য, শেখ হাসিনার জন্য বা শেখ পরিবারের জন্য। লক্ষ লক্ষ প্রাণ দেওয়ার, লক্ষ লক্ষ মানুষ প্রাণ দেওয়ার জন্য রাজি আছে। বাংলাদেশটাকে ম্যাসাকার করে দিচ্ছ, একদম ম্যাচাকার করে দিচ্ছ। এই বাংলাদেশের মানুষ দেখতে চায় না। বাংলাদেশ এখন তোমরা ক্ষমতা দখল করেছ, কোথায় কোথায় আওয়ামী লীগ, কোথায় কোথায় আওয়ামী লীগ, কোথায় কোথায় আওয়ামী লীগ, যেখানে সেখানে আওয়ামী লীগ। আওয়ামী লীগ ছাড়া যেন তোমাদের কিচ্ছুই দেখতেছ না, আওয়ামী লীগ ছাড়া যেন তোমরা কোনো ঘুমাইতেই পারতেছ না। মানে যেখানে সেখানে তোমরা স্বপ্নের মাঝে আওয়ামী লীগ দেখে ফেলো। এটা বাদ দাও, এটা বাদ দিয়ে স্টেট ডাইরেক্ট বাংলাদেশ গঠনে কাজ করো, বাংলাদেশের মানুষের ভাগ্য গঠনে কাজ করো, ভাগ্য নির্মাণে কাজ করো, তাহলে মানুষের সাপোর্টিং পাবা। হ্যাঁ, মানুষের সাপোর্টিং, এই সরকারের প্রতি মানুষের ভরসা বা আস্থা এই সরকারের প্রতি 0%। 6 মাসে একটা কোনো কাজেও অ্যাচিভমেন্ট দেখাইতে পারেনি এই সরকার। তাই তো এই সরকারের প্রতি বাংলাদেশের মানুষের আস্থা একদম 0%। প্রিয় বন্ধুরা আমার, আমি আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। যদি আমার এই ভিডিওর বক্তব্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্বাস্থ্য কামনা করছি আমি। আমার জন্য দোয়া করবেন, সবার জন্য আমি দোয়া করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।